কালকে নির্বাচন হয়ে গেল না 139টি আসনে, সে 139টি আসনে 139-এর মধ্যে 81টি আসনে উপজেলা নির্বাচিত হয়েছেন 20% বা তার কম লোক ভোট পেয়ে। তাহলে এটা কি আপনি ধরে নেবেন যে 80% লোক বিএনপির সাথে আছে? তাহলে এরকম একটি জনপ্রিয় দলকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা তাদের কর্মকাণ্ডকেই শুধু সমালোচনা করা, আমি অস্বীকার করছি এগুলো ঘটেনি, কিন্তু বিচার কেন হয় না? আমি এবারে 2024-এর নির্বাচন আগে ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে, ঘটনা ঘটার পরেই বলে দিল বিএনপি জামাত করছে, এখন পর্যন্ত কেন আইন শৃঙ্খলা বাহিনী চার্জশিট দিতে পারে না? কেন অপরাধীকে চিহ্নিত করতে পারে না? এই সমস্ত লুটেরাদের বা এই সমস্ত দুর্নীতিবাজদের সরকারি কর্মকর্তা কত টাকা ইনকাম করে? আপনি একজন সাবেক জিল্লুর ভাইয়ের বস ছিলেন, অথবা তার সহকর্মী অথবা জুনিয়র হতে পারেন, তিনি ছিলেন, কত টাকা অর্জন করলে এতগুলো সম্পদের মালিক হওয়া যায়? বলবো যে মুদ্রার একটা পিঠ নাই, মুদ্রার দুটো পিঠ আছে, এবং বাংলাদেশি মুদ্রা যদি হয় দুই রকম, মানে এক এক পিঠের। উনি একটা ভাবে বলে গেছেন, উনি জনগণ, উনি নিরপেক্ষ মানুষ, উনি দেশপ্রেমিক মানুষ, অনেক কথা বলছেন, কিন্তু আমরা যারা এখানে কথা বলছি আমাদের মধ্যেও কিছু দেশপ্রেম আছে, আমরাও জনগণের একটি অংশ, আমরা ভোটটা দিতে পারি না। বিএনপি সন্ত্রাস করে, গান পাউডার দিয়ে মানুষকে হত্যা করে, সেটা আমার ভাই বললে আমি খুশি হতাম। তারপরে বিএনপি জ্বালাও পোড়াও করে, তারপরে জ্বালাও পোড়াও করলে লাঠি লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা কারা করে সেটা বললেও ভালো হতো। কারা ইয়াজউদ্দিনের অধীনে, প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদের অধীনে ভোটে অংশগ্রহণ করেনি, কেন অংশগ্রহণ করেনি তার কারণটা ব্যাখ্যা করলে জাতি ভালো বুঝতে পারতো। কারা কে এম হাসানের অধীনে নির্বাচন করতে চায়নি, কারা 111-এর একটি অগণতান্ত্রিক সরকারকে নিজেদের আন্দোলনের ফসল বলে দাবি করলো, কারা এরশাদের মতো স্বৈরশাসক ক্ষমতায় আসার পরে বলছিল উই আর নট আনহ্যাপি, বিভিন্ন রকমের কথা আছে। আমি ওই কথাগুলো মতিয়া চৌধুরীকে কারা অপমান করলো আমি ওটা, হ্যাঁ ধন্যবাদ আপনার কাছে, ওটাও আমি বলি যে আপনি বোধহয় ভুলে গেছেন, শুধু মতিয়া চৌধুরীকে দেখছেন, সত্য ঘটনা, মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী নাসিম সাহেব, ওনাদেরকে দেখছেন। আবার ঠিক একইভাবে এই নাসিম সাহেব যখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তখন আবার ঢাকার অবিভক্ত মেয়র, সাবেক মেয়র আমাদের সাদেক হোসেন খোকা সাহেব, তাকেও আমরা রক্তাক্ত দেখেছি, সেটা উনি বলেননি। ওনার হয়েছিল এই সমস্যাটা কি, একটা সাইড বোধহয় একটু মানে সমস্যা আছে আর কি, আমার ভাইয়ের মেলন ভাইয়ের দুটা সাইড পরিষ্কার না, দুটা সাইড পরীক্ষা হলে আমি যেরকম বলছি যে ইয়েস, উনি তো একজন বলেন না, আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব রক্তাক্ত হয়েছেন, মতিয়া চৌধুরী রক্তাক্ত হয়েছেন, আরেকজন হয়েছেন আমাদের বঙ্গতাজের ছেলে সোহেল তাজ, তিনিও রক্তাক্ত হয়েছেন। কিন্তু পাশাপাশি শহীদউদ্দিন চৌধুরী এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম মাথায় টাক করে যে টিয়ার সেল মারা হলো, রক্তাক্ত হলেন, রক্তাক্ত ছবি আমার কাছে এখনো আছে। সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা যিনি, তাকে রক্তাক্ত করা হলো, সেগুলো উনি দেখেননি। সমস্যা হলো ওই জায়গায় যে উনি একটা দিক দেখেন আর একটা দিক দেখেন না, এই ধরনের মানুষজন কিন্তু বড় ধরনের সমস্যা আর কি। তারপরে যখন উনি বলেন জনপ্রিয়তাহীন ইত্যাদি ইত্যাদি, আমি ওনাকে একটা ছোট করে তথ্য দিই, এই বিএনপি অনেক অজনপ্রিয়, কিন্তু মজার ঘটনা কি জানেন? এই যে কালকে নির্বাচন হয়ে গেল না 139টি আসনে, সে 139টি আসনে 139-এর মধ্যে 81টি আসনে উপজেলা নির্বাচিত হয়েছেন 20% বা তার কম লোক ভোট পেয়ে। তাহলে এটা কি আপনি ধরে নেবেন যে 80% লোক বিএনপির সাথে আছে? এটা আমার ভাই কি বলবেন? আমি কোনো মুখস্থ কথা বলছি, আমার কাছে তথ্য আছে এই মুহূর্তে। এবং এই যে 20% বা তার কম ভোট পেয়ে যে 81 জন নির্বাচিত হলো, তার মধ্যে আবার 10% ভোট পেয়ে প্রমাণ আছে 20%, নির্বাচন কমিশন তো বললো 36%। না, এটা তো গড়ে আপা বলি, এটা গড়ে হলো 36.1%, এটা হলো 39টি আসন মিলে, কিন্তু 81টি আসনে উপজেলা নির্বাচন হয়েছেন, তার তথ্য হলো যে মাত্র 20% বা তার কমে। এবং এই যে 81 জন হইলেন, তার মধ্যে আবার 10 জন নির্বাচিত হয়েছেন 10%-এর নিচে। ইভেন একটা কথা আপনাকে বলি, আমাদের আওয়ামী লীগের একজন নেতা আছেন, অনেক বাণী টানি প্রচার করেন, বিভিন্ন সময় বিএনপিকে তির্যক ভাষায় আক্রমণ করেন, আমি তার নাম নিই না, আমার বাড়ি কুষ্টিয়া, উনি এমপি। উনি যখন এই 2007 জানুয়ারিতে 2024 7 জানুয়ারি নির্বাচন করেন, তখন কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে ভোটারের সংখ্যা হলো 3380। সেই নির্বাচনী কেন্দ্রে এবার উনি ভোট দিয়েছেন এবং আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান সাহেব ভোট দিয়েছেন, ওনার সম্পর্কে চাচাতো ভাই। সেখানে ভোট পড়েছে 155টি, তার মানে মাত্র 6% ভোট পেয়েছেন। তাহলে কুষ্টিয়া সদর আসনে যে উপজেলা নির্বাচন হলো, তার মানে কি এই 94% ভোট আওয়ামী লীগ করে না? অথবা এই বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের কোনো আস্থা নেই, বা এই আওয়ামী লীগের এই যে 15 বছরের যে অগণতান্ত্রিক একটি নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান, এবং বিএনপি যে বলছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো নজির, কোনো তথ্য বাংলাদেশের ইতিহাসে নেই, এবং যে কয়টি নির্বাচন হয়েছে সুষ্ঠু নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে, সেই প্রতি আস্থা রেখে বা বিএনপির এই আহ্বানের প্রতি সাড়া দিয়ে 94% লোক ভোট দিতে যাননি। আমি জানি না উনি কি বলবেন, আমি সেই তথ্যটা বলছি। 81 জন 20%-এর নিচে, তাহলে যদি সত্য হয় তাহলে 80% ভোট আওয়ামী লীগের দেয়নি, তাহলে 80% লোক বিএনপির পক্ষে, আওয়ামী লীগের পক্ষে নয়। তাহলে এরকম একটি জনপ্রিয় দলকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা তাদের কর্মকাণ্ডকেই শুধু সমালোচনা করা, আমি অস্বীকার করছি এগুলো ঘটেনি, কিন্তু বিচার কেন হয় না?
আমি এবারে 2024-এর নির্বাচন আগে ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে, ঘটনা ঘটার পরেই বলে দিল বিএনপি জামাত করছে। এখন পর্যন্ত কেন আইন শৃঙ্খলা বাহিনী চার্জশিট দিতে পারে না? কেন অপরাধীকে চিহ্নিত করতে পারে না? কেন আপনি প্রধান বিচারপতির বাড়িতে হামলা করার জন্য আমার মিলন ভাই, উনি তো সজ্জন মানুষ, উনি তো লেখাপড়া করেন, দেশের খবর ওনাকে রাখেন, উনি বোধহয় এই খবরটা ভুলে গেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি জামিন মামলায় আসামি হন এবং উনি ভোটের পরে জামিনে মুক্ত পান, কিন্তু একজন ব্যারিস্টার শাহজাহান ওমর উনি নৌকার মাঝি হওয়ার সাথে সাথে জামিন পান। এটা আবার কোন দেশ, কোন আইন, কোন বিচার, কোন জনগণের প্রতিনিধি? এটা মিলন ভাই বললে খুব ভালো হতো। আমি একটা কথা শুধু মিলন ভাইকে এতটুকু বলি যে দেখেন, আপনি খুব অর্থনীতি উন্নতি হয়েছে। গত পরশুদিন আমাদের জ্বালানি সচিব বলেছেন যে বাংলাদেশের অর্থনীতি নাজুক অবস্থায় আছে। আমি ওইভাবে না, আমি যদি মোটা দাগে বলি, কারণ আমাদের অর্থ সংকট ছিল, অর্থ সংকটের জন্য আমরা জ্বালানি কিনতে পারিনি। বিএনপি সময় খুব ভালো ছিল, বিএনপি সময় খুব ভালো ছিল, এত খারাপ ছিল না, এত খারাপ ছিল না। ব্যাংকিং সেক্টর ধস নামেনি, আমার কাছে তথ্য আছে, এত ধস নামেনি। বিএনপির সময় এত লক্ষ কোটি টাকা পাচার হয়নি, বিএনপির সময় এত খেলাফি ঋণের ইতিহাস বাংলাদেশে তৈরি হয়নি, বিএনপির সময় মাথাপিছু ঋণের পরিমাণ এত বেশি হয়নি। হ্যাঁ, দেশের অর্থনীতির আকার বেড়েছে, অসুবিধা নেই, উন্নয়ন হয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এর পেছনে এর দামাডোলে যে বাংলাদেশের মানুষগুলো যে অর্থনৈতিক সংকটে আছে, বিদ্যুৎ সংকটে আছে, জ্বালানি সংকটে আছে, একটি পরিবারের হাতে 8-8টি ব্যাংক দখলে চলে গেছে এবং বাংলাদেশের সবচেয়ে মৌলভিত্তির ইসলামী ব্যাংক ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। কি বলবেন? এগুলো কি বিএনপির সবকিছু? 15 বছর ক্ষমতায় আছেন, আবার একটু বলি, 15 বছরে আপনি ক্ষমতায় থেকে এখনো বিএনপির ছায়া, মানে আমরা ছায়ার সাথে লড়াই করছি। 15 বছর বিএনপি তো এই সমস্ত দৃশ্যপটে নেই, দুর্নীতির দৃশ্যপটে নাই, ব্যাংক লুপাটের দৃশ্যপটে নাই, এই জ্বালানি সংকটের দৃশ্যপটে নাই। তাহলে 15 বছর অনেকটা সময় প্রায় একতরফা ভাবে সমস্ত গণতান্ত্রিক নর্মসকে পদদলিত করে ক্ষমতার মেয়াদকে একের পর এক দীর্ঘায়িত করছেন। আপনি বিএনপিকে ভোটাধিকার প্রয়োগ করার কথা বলছেন। কেন বিএনপি আসবে? আপনার নির্বাচনে না আসা যদি বৈধ হয়ে থাকে এবং যদি সঠিক হয়ে থাকে, তাহলে কেন বিএনপি নির্বাচনে না গেলে? তার চেয়ে তারা খারাপ অবস্থা বিরাজমান এই মুহূর্তে যে আপনি 300 নির্বাচিত সংসদ সদস্যকে স্বপদে বহাল রেখে তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধাকে ভোগ করে আপনি নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনার দলের লোকজন। আর বিএনপিকে 15 বছর যারা ক্ষমতা নাই, ঢাল নাই, তলোয়াল নাই, মামলা মোকদ্দমা, ব্যবসা বাণিজ্য নাই, হয়রানি, এমন কিছু নাই যারা ঘরে বাড়িতে থাকতে পারে না। আপনাদের নেতাকর্মীকে জেলখানায় আটকে রেখেছেন, নাহলে নির্বাচন করতে পারতেন না। এই যে সরল স্বীকারোক্তি, এটিকে ব্যাপারে মিলন ভাই একটি কথাও বললেন না। মিলন ভাই বললেন না যে 14 নির্বাচন এবং এই উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনমানুষ এই সরকারের এই যে নির্বাচনকে একদলীয় করার যে একটি অপচেষ্টা, সেই অপচেষ্টাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে আমার মিলন ভাই কিছুই দেখেন না, অথচ উনি জনগণের প্রতিনিধি, উনি দেশের প্রতিনিধি, উনি তার দেশের গণতন্ত্র নিয়ে অনেক ভাবেন। সমস্ত দোষ যেন বিএনপির। আমি বলছি না বিএনপির কথা, আমি বলছি না বিএনপির কোনো অপরাধ নাই, এটাকে সংকুচিত করার দায় থেকে আমার মিলন ভাই কোনোভাবেই মুক্তি পেতে পারেন। ছোট করে বলি যে যারা কানাডাতে যায় সেই ব্যক্তিদের নাম মিলন ভাই যেরকম বললেন না, আমরা কিন্তু নাম বলে বলে টকশো করেছি আপনার এখানে। আমি একটা কথা বলি, আমি রাজশাহীতে বসে নাটোরের একজন এমপি, খুব বাচ্চা বয়সের এমপি। মিলন ভাই কানাডায় যারা যায় তাদের সাথে কথা বলেছে, কিন্তু ইউরোপে মানে পেটের দায়ে যারা ইউরোপে আসে, পেটের দায়ে যারা মিডল ইস্টে যায়, তাদের সাথে মিলন ভাইয়ের কথা বলার কোনো সুযোগ হয়নি। না, সুযোগ না, উনি তো সেই লেভেলে মেশেনি না। যারা মধ্যপ্রাচ্যে হাড় ভাঙ্গা পরিশ্রম করে আমার দেশের টাকা পাঠায়, আর সেই টাকা পাচার করে যারা বিমানের টিকিট করে কানাডাতে যায় আমার ভাইয়ের বাড়িতে, সুন্দর সুন্দর বেগম পাড়া তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বেগমের কোনো অর্থের উৎস বা আয়ের উৎস সম্পর্কে মেনন ভাই একদিন জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে বেগম, আপনি যেখানে বাড়ি করে বিলাসী জীবনযাপন করেন আর আপনার সাহেব বাংলাদেশে থাকে, এই সাহেবের আয়ের উৎসটা কি? আর আপনার বেগম আপনি এখানে থাকেন, আপনার আয়ের উৎসটা কি? এই একটা প্রশ্নের জবাব যদি মিলন ভাই দিতে পারে, আমি আর কোনোদিন টক শোতে কথা বলতে আসবো না যে তাদের টাকা হোয়াইট টাকা নাকি ব্ল্যাক মানি। এবং বেগমরা নাকি থাকেও, মানে থাকেও না, বাড়ি নাকি খালি থাকে। এবং উনি বলছেন লেখাপড়া করতে যায়। আমি মিলন ভাইকে দায়িত্ব নিয়ে বলছি যে আজকে এই যে বড় বড় রাজনীতিবিদ, ব্যবসায়ী যারা ব্যাংকগুলোকে ফতুর করে দিচ্ছে, গরিব মানুষ, আজকে একটা ফেসবুকে দেখছিলাম যে যারা গরিব মানুষরা ব্যাংক থেকে লোন দিলে তাদের জামানত ফতুর হয়ে যায়, মানে ভ্যানিশ হয়ে যায় বা মিশে যায়, আর বড় লোকরা ব্যাংক থেকে লোন নিলে ব্যাংক ভ্যানিশ হয়ে যায়।
এখন ওই যে যারা ব্যাংক থেকে টাকা নিয়ে পাচার করে বিলাসী জীবন যাপন করে, ভাই তাদেরকে জিজ্ঞেস করলে হবে না, একটু আমাদের মতো সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে আমরা কোন হালতে আছি। আমরা আমাদের সন্তানদেরকে বিদেশে স্কলারশিপ ছাড়া লেখাপড়া করতে পাঠাইতে পারি কিনা আপনার কাছে তথ্য আছে তো? আপনি একটু সরকারকে বলেন না কেন যে স্টুডেন্ট ফাইলগুলো কোন কোন ব্যাংক খুলছে এবং স্টুডেন্ট ফাইলতে যে টাকাগুলো যায় সেই টাকাগুলো কাদের সন্তানদের টাকা যায় সেটি একটু যাচাই করেন না কেন? আপনি স্টুডেন্ট ফাইল দেখে আপনি মনে করলেন, আমরা তো বলছি যে লুটপাট হয়েছে, ব্যাংকগুলা ফতুর হয়ে গেছে, দুর্নীতিতে তছনছ হয়ে গেছে, 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করে ক্যাপাসিটি চার্জের নামে গরিব মানুষ বড়লোক হয়ে গেছে। ফরিদপুরে রে ভাই, এই যে ফরিদপুরের ছাত্রলীগের 2 নেতা 22,000 কোটি টাকার মালিক হয়েছে। আপনি টাকা তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে মানুষ, আমি তো অস্বীকার করছি না, আপনি অস্বীকার করছেন। আপনি যদি এই সমস্ত লুটেরাদের বা এই সমস্ত দুর্নীতিবাজদের সরকারি কর্মকর্তা কত টাকা ইনকাম করে, আপনি একজন সাবেকের জিল্লুর ভাইয়ের বস ছিলেন অথবা তার সহকর্মী অথবা জুনিয়র হতে পারেন, তিনি ছিলেন, কত টাকা অর্জন করলে এতগুলো সম্পদের মালিক হওয়া যায়? ওনার যদি এখন ওই যে কি করে বিলাসী জীবন যাপন করার জন্য তার সন্তানদের যদি ইউরোপের 10টা দেশে 10টা বাড়ি থাকে, আর আপনি যদি মিলন ভাই বলেন যে না বাংলাদেশের খুব উন্নয়ন হয়েছে, আমি কিন্তু বলেছি দৃশ্যমান উন্নয়ন হয়েছে, হবে না কেন? পদ্মা সেতু হয়েছে দেশের টাকায় হয়েছে, আমরা বলি না যে মানব এটা আমাদের ট্যাক্সের টাকায় হয়েছে, কেউ করেনি। আমরা রোড ঘাট করেছি, রাস্তা হয়েছে, স্কুল কলেজ হয়েছে, এটা যে কোনো সরকার থাকলেই হইতো, কারণ এটি উন্নয়নের একটি ধারাবাহিকতা। আপনি বলেন বিএনপি কিছুই করেনি, দেখেন ইমার্জিং টাইগার বলা হতো সাইফুর রহমান যখন ওই অর্থমন্ত্রী ছিলেন। এই যে অর্থনীতির ভিত্তি যে করে দেওয়া, সেটি তো সাইফুর রহমানের হাত দেশে বিএনপি ক্ষমতায় ছিল। এই জন্য কারো অবদানকে ছোট করেন না। স্বাধীনতার 52 বছরের পর থেকে এ পর্যন্ত যারাই ক্ষমতায় থাক, কেউ বেশি করেছেন, কেউ কম করেছেন। আর আমি তো আপনাকে বল, সেগুলো না তো কথা বলেন না আপনি বলেন মানুষের ক্রয় ক্ষমতা পড়ে গেছে, আপনারা আছেন, আপনারা বলতেছেন আপনি যেটাতে এক্সপার্ট না সে বিষয়ে মন্তব্য করেন কেন? করা তো উচিত না। উনি তো ওনাই এক্সপার্ট নাকি বলেছেন, উনি যারা ভিজিটে যায় উনি তাদের সাথে কথা বলেছেন, আপনারা কার সাথে কথা বলেছেন? আমি কি বলবো সেটা আপনি রুদ্ধ করতে পারেন না, আপনি তো এটা আবার অন্যায় করলেন যে আমি কি বলবো। অন্যায় করিনি তো আপনি বললেন যে আমরা বলবো, আপনি আমাকে বলছেন কেন? আপনি তো কিছুক্ষণ আগে দায়িত্ব নিয়েছেন যে আপনি বিদেশে থেকে রাজনীতি সচেতন মানুষ, আমি বলবো কেন? আমি যখন বলি তখন তো আপনি উল্টায় দেন। আমি বিজনেসের মানুষ, আপনি আপনাকে আমি উল্টাই দিচ্ছি না, আমরা যে কথাগুলি বলতেছি এটা যে যারা দেখতেছেন তারা জাজমেন্ট করবে যে আমি সত্য কথা বলতেছি না, আপনি বলতেছেন উই আর ডিসকাসিং এটা আপনি আচ্ছা শুনুন, আপনি তো পার্টনারশিপ ভাই, আপনার পার্টনারশিপ বুঝতেছেন না কেন? উই আর টকিং ইচ আদার। আমি আপনাকে একটু শেয়ার করি একটু। আপনি বলতেছেন মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, আমি আপনাকে মানুষের ক্রয় ক্ষমতা যদি কমে থাকে তাহলে যে অর্থনীতির যে ভাষা, অর্থনীতির যে সমীকরণ, যে মূল্যস্ফীতি যত পার্সেন্ট হয় তত পার্সেন্ট মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, আপনি তো অসত্য কথা বলেছেন। এর জন্য তো আমার পণ্ডিত হওয়ার দরকার নেই। আমি কমে যাই বলেন, আমি ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে মানুষের কাছে। কোথায় পেলেন আপনি? আপনি 9.67% সরকারি হিসেবে মূল্যস্ফীতি বলে নাই, আপনি বারবারই বলছেন কমেছে বলছেন আপনি। উনি তো বলেছে বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে, বাড়ায়নি তো। অর্থনীতি বিদেশ যাচ্ছে, বিদেশ বেড়াতে যায়। উনি যেটা বলছেন আসিন আপা, উনি যেটা বলছেন সেটা অর্থনীতির সমীকরণকে উপেক্ষা করে বৃদ্ধাঙ্গুলি দেখে হয় উনি জেনে বলছেন না, অথবা না জেনে উনি অসত্যটাকে গোপন করছেন। কারণ আমি তো বললাম দায়িত্ব নেই যে মূল্যস্ফীতির পরিমাণ 9.67 সরকারি হিসাবে, বেশি যদি আপনি বলেন এটা 15% চলে গেছে কেউ বলে খাদ্য মূল্যস্ফীতিতে, তার মানে দাঁড়ালো আপনি যে পণ্যটি আজকে আপনি 3 মাস আগে আপনি 100 টাকায় কিনতে। আচ্ছা, আপনার বন্ধ হয়ে গেছে।